হ্যালো ভাইয়েরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। ভালো থাকবা, এটাই স্বাভাবিক। কেননা এসএসসি পরীক্ষা নিয়ে কিন্তু অনেক 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 জল্পনা কল্পনা ছিল, তাই না? যে পরীক্ষায় যা পড়েছি, পরীক্ষা আসবে কি আসবে না, বা কি হয় কি না হয়। আহ, এত বড় পরীক্ষা দিতে যাচ্ছি জীবনে প্রথমবারের মতো। তো দেখো, তোমার কিন্তু এই জল্পনা কল্পনা কিন্তু মোটামুটি ভাবে প্রথম পরীক্ষাটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই কমে গেছে। অনেকটা না, আমি বলবো যে মোটামুটি পুরোটাই কমে গেছে। কেননা প্রথম পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সবার মনের মধ্যে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকে, অনেক ধরনের অস্বস্তি থাকে, অনেক কিছু নিয়ে অনেক কিছু কনফিউজ থাকি আমরা। কিন্তু বাস্তবে একবার যখন পরীক্ষা শুরু হয়ে গেছে, দেখো এখন কিন্তু তোমার কনফিডেন্স আগের থেকে অনেক 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 গুণ বেড়ে গেছে। তো আমরা শিখর পক্ষ থেকে দেখো তোমাদের জন্য কিন্তু আরো একটা এক্সক্লুসিভ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে, অর্থাৎ কালকে পরীক্ষা, পরীক্ষার ঠিক আগের দিনে পরীক্ষায় আসার মতো এরকম কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে কিন্তু আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। তো সত্যি কথা বলতে, তোমরা সারা বছর কম বেশি সবাই পড়েছো, এবং আমি জানি তোমাদের প্রস্তুতি একেবারেই সবার মোটামুটি একেবারে নেওয়া শেষ, সবকিছু তোমরা গুছিয়ে নিয়েছো। কিন্তু এখন শেষ পর্যায়ে এসে একেবারে কালকে পরীক্ষা, আজকে আমরা এমন কিছু কোশ্চেন সলভ করব যেখান থেকে পরীক্ষায় দু একটা প্রশ্ন আশা করি আসবে। আর যদি প্রশ্ন নাও আসে সরাসরি, দেখা গেল যে ওই প্রশ্নগুলোর আশপাশ থেকে কিছু না কিছু প্রশ্ন আশা করি তুমি পরীক্ষার হলে যে পেয়ে যাবে। তো এই জন্যই যেহেতু কালকে পরীক্ষা এবং পরীক্ষার আগে বাংলা দ্বিতীয় পত্রে বিশেষ করে তুমি জানো যে তোমার লিখিত অংশ বা নির্মিত অংশ নিয়ে খুব একটা টেনশন নাই। কেননা আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা লিখিত অংশে যে যতটুকু পড়েছো, বিশ্বাস করো ওখান থেকে প্রশ্ন আসবে। সমস্যাটা সাধারণত হয় ব্যাকরণ নিয়ে, অর্থাৎ ব্যাকরণে যে এমসিকিউ রয়েছে, এমসিকিউ যে 30টা নম্বর রয়েছে, এই 30 নম্বরের উপরে আসলে অনেক কিছু নির্ভর করে। কথার কথা, তুমি বাংলা ব্যাকরণ বলবো না, বাংলা দ্বিতীয় পত্রে তুমি 85 পাবে নাকি 90 পাবে নাকি 95 পাবে, এটার একটা মূল নির্ধারক কিন্তু এই ব্যাকরণ 30 নম্বর বা এমসিকিউ 30 নম্বর। তো যেহেতু এমসিকিউ বা ব্যাকরণ এটা আমাদের পরীক্ষায় নাম্বার প্রাপ্তির একটা বড় নির্ধারক হয়ে দাঁড়িয়েছে, এই জন্য পরীক্ষার ঠিক আগের দিনে আমরা ঘন্টাখানিক সময়ের মধ্যে এখন খুব স্মার্টলি, খুব স্ট্র্যাটেজিক্যালি এবং খুব শর্টকাটের মাধ্যমে আমরা এমন কিছু কোশ্চেন্স দেখব যার মাধ্যমে পরীক্ষায় যদি ওখান থেকে প্রশ্ন আসে, খুব অনায়াসে, খুব অল্প কথায়, খুব সহজে যেন আমরা উত্তর করে আসতে পারি। তো চলো তাহলে আর বেশি সময় ক্ষেপণ না করে আমরা আস্তে আস্তে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স একটু শেষবারের মতো চোখ বুলিয়ে নিই। তোমাদের জন্য প্রথম একটা প্রশ্ন দেখো যে অস্বচ্ছ যুক্তবর্ণ কোনটি। দেখো, আজকে এই মুহূর্তে তোমাদেরকে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেখাবো, যেগুলো বিগত কয়েক বছরে বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে এবং তোমাদের সময়ও কিন্তু আসলে এই ধাঁচের বা এই ধরনের প্রশ্ন হতে পারে। তো অস্বচ্ছ যুক্তবর্ণ কোনটি, এই প্রশ্নটা দ্বারা আমি কিন্তু বলছি না যে এই প্রশ্নটাই তোমার পরীক্ষা আসবে। আমি এই প্রশ্নটা দ্বারা তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমার পরীক্ষার জন্য কিন্তু যুক্তবর্ণ নামক যে টপিকটা রয়েছে, এই যুক্তবর্ণ নামক টপিকটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে অস্বচ্ছ যুক্তবর্ণটা পরীক্ষার জন্য আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা জানো অস্বচ্ছ যুক্তবর্ণ হচ্ছে সেই যুক্তবর্ণ যে যুক্তবর্ণটা আসলে খুব একটা স্পষ্ট বোঝা যায়। যেমন এই একটা যুক্তবর্ণ আমি দেখতে পাচ্ছি, পয় টয়, মূর্ধন্য শয় টয়, স্পষ্ট বোঝা যাচ্ছে। চয় ছয়, দেখো স্পষ্ট দেখে বোঝা যাচ্ছে। এই জন্য এগুলোকে বলা হয় স্বচ্ছ যুক্তবর্ণ। কিন্তু লক্ষ্য করে দেখো, এখানে এইটাই হচ্ছে একমাত্র যুক্তবর্ণ যেটা আসলে দেখে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না যে আসলে ওইটার মধ্যে কি আছে। তো এই জন্য এই প্রশ্নটা দ্বারা আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, এখনো পর্যন্ত যদি তোমার যুক্তবর্ণে কনফিউশন থাকে, যুক্তবর্ণ টপিকটা ভালোভাবে পড়া না হয়ে থাকে, আমি তোমাকে শেষবারের মতো আরেকবার রিকোয়েস্ট করছি, বইয়ে যে যুক্তবর্ণ ছোট্ট একটা জায়গা রয়েছে 2 থেকে 3 লাইন, খুব সুন্দর করে দেখে নাও। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতেই পারে। পরীক্ষায় প্রশ্ন যদি অনেক বেশি কঠিন হয়, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই যুক্তবর্ণটার মধ্যে আসলে কি কি যুক্তবর্ণ রয়েছে,
তখন কিন্তু উত্তর হবে এটার মধ্যে রয়েছে হচ্ছে মূলত হ এবং ম। এ ধরনের প্রশ্ন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে, এসএসসি পরীক্ষায় একাধিকবার এসেছে। একটা যুক্ত বর্ণ দিয়ে জিজ্ঞাসা করা হয় ওই যুক্ত বর্ণের মধ্যে আসলে কি কি আছে। সো কালকে পরীক্ষা, এখন 1 মিনিটের অনেক দাম, আমি তারপরও শেষ করে বলছি, শেষবারের মতো রিকোয়েস্ট করছি, যুক্তবর্ণ নামক ওই জায়গাটা এক্ষুনি আরেকবার দেখে আসো। কপাল ভালো হলে পরীক্ষা ওখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্নের কাছে আমরা চলে যাই যে বিবৃত স্বরধ্বনি কোনটি। তোমরা যারা লক্ষ্য জিপে 5 আমার ক্লাস করেছো, তোমরা দেখেছো যে আমি সংবৃত এবং বিবৃত কত সহজে বুঝিয়ে দিয়েছি। আমি কি বলেছিলাম ক্লাসে একটু মনে করে দেখো তো ভাইয়া। আমি বলেছিলাম সংবৃত, আমি বলেছিলাম সংবৃত মানে হচ্ছে সংকুচিত। আর আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম বিবৃত মানে হচ্ছে বিস্তৃত। একটু লক্ষ্য করে দেখো, একটু মনে করার চেষ্টা করো, আমি কিন্তু এই ধরনের কথা ক্লাসে বলে দিয়েছিলাম। এবং এই সংকুচিত এবং বিস্তৃত বলতে আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের এই ঠোঁট তুলনামূলকভাবে একটু বেশি বিস্তৃত হয় সেইগুলোকে বলা হয় বিবৃত ধ্বনি। আর যে সকল ধ্বনি উচ্চারণের সময় আমাদের এই ঠোঁট তুলনামূলকভাবে একটু সংকুচিত হয় বা বিস্তৃত হয় না, সেইগুলোকে মূলত বলা হয় সংবৃত ধ্বনি। তুমি এখন এই মুহূর্তে একটু আমার সাথে উচ্চারণ করো তো, আ। তুমি নিজে নিজে একটু উচ্চারণ করো না। তুমি আ উচ্চারণ করতে যেয়ে দেখো তোমার ঠোঁট যত বেশি বিস্তৃত হচ্ছে, অন্তত এই 3টা উচ্চারণ করতে যে অত বেশি উচ্চারিত হচ্ছে না। সেই জন্য আ হলো বিবৃত স্বরধ্বনি। তাহলে যারা আমার ক্লাস করেছিলে তোমরা তো বুঝতে পারছো ভাইয়া এইভাবে বুঝিয়েছিল। আর যারা আমার ক্লাস করনি তাদের জন্য একটা কথা বলবো, ইউটিউবে চলে যাও, ইউটিউবে যে শিখো বাংলা সেকেন্ড পেপার বা বাংলা দ্বিতীয় পত্র নামে বা আমার নামে হিরণময় ভাইয়া বাংলা নামে সার্চ করে দেখো। সেখানে তোমাদের উদ্দেশ্যে 11 ঘন্টার একটা ক্লাস নিয়েছি আমি। সেখানে তোমার ব্যাকরণের খুঁটিনাটি বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। যদি সময় থাকে, যে জায়গাটা এখনো সমস্যা আছে তোমরা চাইলেই দেখে আসতে পারো। পরবর্তী প্রশ্ন, নিচের কোন যুক্ত বর্ণটি অস্বচ্ছ? খেয়াল করে দেখো তো, প্রথম প্রশ্নটা যেমন ছিল ঠিক এই প্রশ্নটা ঠিক একই জায়গা থেকে প্রশ্নটা এসেছে কিনা। প্রথম প্রশ্নটা অস্বচ্ছ যুক্ত বর্ণ থেকে এসেছিল, এই প্রশ্নটাও খেয়াল করে দেখো ঠিক যুক্ত বর্ণ থেকেই কিন্তু এসেছে। আমি যখন প্রথম প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করছিলাম, আমি কি বলেছিলাম ভাইয়ারা, আমি কিন্তু বলেছিলাম যে যুক্ত বর্ণ নামক এই টপিকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো লক্ষ্য করে দেখো এখানেও কিন্তু একই প্রশ্ন এসেছে, নিচের কোন যুক্ত বর্ণটি অস্বচ্ছ। এবং তোমার যদি বাস্তবে এইটা জানা না থাকে, তুমি যদি মনে করো যে ভাইয়া পরীক্ষার হলে যে তুমি আন্দাজে উত্তর করে আসতে পারবা, তাহলে কিন্তু ধরে নিতে হবে তুমি বোকার স্বর্গে বসবাস করছো। পরীক্ষার হলে দেখবা মাথা এত বেশি গরম থাকে যে আসলে অনেক সময় অনেক ইজি বিষয় আমরা কিন্তু ভুল করি। সুতরাং এ ধরনের প্রশ্ন তুমি ভুল করলেও করতে পারো। সো আমি আবারও বলছি, যুক্ত বর্ণ নামক টপিকটা সুন্দর করে দেখে আসো এবং চেষ্টা করো পরীক্ষায় উত্তর করার। অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটি? স্পষ্ট বোঝা যাচ্ছে ক্ষীয়। বাংলা যুক্ত বর্ণ রয়েছে 39টি, তার মধ্যে একটা দুঃখিত, বাংলা ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি, তার মধ্যে একটা হচ্ছে ক্ষীয়। এখন পরীক্ষায় যদি প্রশ্ন অনেক বেশি কঠিন হয়, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ক্ষীয় নামক এই ব্যঞ্জন বর্ণের মধ্যে মূলত কোন কোন ব্যঞ্জন বর্ণ রয়েছে। যারা জানো খুবই ভালো, যারা জানো না শেষবারের মতো আরেকবার জেনে নাও। ক্ষীয়র মধ্যে মূলত রয়েছে ক এবং মূর্ধন্য ষ। ক্ষীয়র মধ্যে কি কি রয়েছে? ক রয়েছে এবং মূর্ধন্য ষ রয়েছে। যারা জানো ভালো কথা, যারা জানতে না জানিয়ে দিলাম, মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। নেক্সট কোশ্চেন, কোনটি পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ? প্রশ্নটা পড়তে গেলে কিন্তু অনেকটা দাঁত ভেঙে যায়।
কিন্তু দেখো এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে এবং তোমাদের সময় আসতে পারে। আমাদের ছেলেমেয়েরা যেটা করে, এই ধরনের প্রশ্নগুলো পড়তে যে তারা যে কোনোভাবে হোক এগুলো মুখস্থ করে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভাইয়ারা, তোমরা কখনোই এই ধরনের প্রশ্ন মুখস্থ করবে না। তুমি যখন এই টপিকগুলো পড়বে নিজের কমন সেন্স কাজে লাগিয়ে পড়বে। পশ্চাৎ দন্তমূলীয় মানে কি? দন্তমূল মানে কি? তোমার যে দাঁত রয়েছে ওই দাঁতের যে গোড়া, ওইটাকে বলা হয় দন্তমূল। আর পশ্চাৎ মানে কি? পশ্চাৎ মানে হচ্ছে ওই দন্তমূলের থেকে আরেকটু পিছনে, এটাকে বলা হয় পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। তুমি একটু নিজে নিজে মূর্ধন্য স উচ্চারণ করে দেখো, তোমার জিভটা কিন্তু যে একেবারে সরাসরি দাঁতের মূল বা দন্তমূলে যে স্পর্শ করছে না, কিছুটা হলেও দূরে যে স্পর্শ করছে। যেমন তুমি যখন বলো ত, থ, দ, ধ, একটু আমার সাথে উচ্চারণ করে দেখো, তোমার জিভ কিন্তু একেবারে যে দাঁতের যে গোড়া সেইখানে যে নক করছে। কিন্তু যখন তুমি মূর্ধন্য ষ বলতে যাচ্ছ তখন ওই দাঁতের গোড়া থেকে একটু সরে যে একটু পাশে যে ওটা টাচ করছে। এই জন্য আমরা এটাকে বলছি পশ্চাৎ দন্তমূলীয় বর্ণ। বাবা, এটা মুখস্থ করতে গেলেই বিশ্বাস করে আমি বলছি পরীক্ষায় তুমি কমন পাবা না। তোমাকে এইটা কমন সেন্স কাজে লাগিয়ে পড়তে হবে। আর তোমাদেরকে একটা সত্যি কথা বলি, তোমার যদি কমন সেন্স ঠিক না থাকে, তুমি যত ভালোভাবেই পড়ে যাও না কেন, পরীক্ষার হলে যে তুমি আশানুরূপ উত্তর করে আসতে পারবা না। কেননা আমি তোমাদেরকে বলছি মিনিমাম 5টা কোশ্চেন তোমাকে পরীক্ষার হলে ইনস্ট্যান্ট বসে উত্তর করতে হবে, মিনিমাম। এর বেশি হতে পারে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ওই 5টা কোশ্চেনের উত্তর যে ভাই তুমি পারো না তা কিন্তু না, তুমি কিন্তু পারো, কিন্তু তোমাকে পরীক্ষার হলে ঠিক ইনস্ট্যান্ট বসে উত্তর করতে হবে। এই যেমন একটা প্রশ্ন, অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটি? তুমি পড়ে গিয়েছো অঘোষ ব্যঞ্জন বর্ণ, বা তুমি পড়ে গিয়েছো ঘোষ ব্যঞ্জন আলাদাভাবে, বা পরীক্ষায় প্রশ্ন পড়ে গিয়েছো অল্প প্রাণ বা মহাপ্রাণ, আলাদা আলাদাভাবে পড়ে গেছো। এবার ভাই তুমি পরীক্ষার হলে যে দেখলে প্রশ্ন আসছে অঘোষ অল্প প্রাণ কোনটি, বা পরীক্ষার হলে যে দেখলে প্রশ্ন আসছে ঘোষ মহাপ্রাণ কোনটি, আসতে পারে না? একাধিকবার এই ধরনের প্রশ্ন পরীক্ষা এসেছে, এসএসসি পরীক্ষা এসেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে। সো এই জন্য তোমার আমি একটা কথা বললাম, দেখো পরীক্ষার হলে যে একেবারে ইনস্ট্যান্ট বসে 2-4টা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। কিন্তু তোমার যদি ফাউন্ডেশন ঠিক থাকে, তোমার যদি ভিত্তি ঠিক থাকে, তুমি অবশ্যই অবশ্যই উত্তর করে আসতে পারবা। থ হচ্ছে অঘোষ ব্যঞ্জন ধ্বনি। আমি তোমাদেরকে শেষবারের মতো আরেকবার বলছি, খাতায় লিখে রাখো, ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ। এখান থেকে পরীক্ষার হলে 100% 1-2টা প্রশ্ন থাকবে। যদি প্রশ্ন না থাকে তুমি আমার কাছ থেকে এসে বুঝে নিও। আবার বলছি, ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, এখান থেকে পরীক্ষার হলে 100% কোশ্চেন থাকবে। একটু আরেকবার শেষবারের মতো চোখ বুলিয়ে যেও। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি উদাহরণ কোনটি? পরীক্ষায় এখান থেকে এই প্রশ্ন যে কতবার এসেছে তার ঠিক নাই। পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি আর কম্পন ব্যঞ্জন ধ্বনি পরীক্ষায় এখান থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন থাকে। মনে রাখবেন, কম্পন ব্যঞ্জন ধ্বনি হচ্ছে র, আর পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি কোনটা? ল। এই দুটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন। কপাল যদি ভালো হয় একটা প্রশ্ন আসলেও আসতে পারে, এখান থেকে আসলে এটাই। আর একটা প্রশ্ন আসতে পারে কি, তারণজাত, ঢয় শূন্য র, ঢয় শূন্য র, তারণজাত। এই ঘুরে ফিরে 3টা প্রশ্ন, পার্শ্বিক, কম্পন আর তারণজাত। এই যে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো কপাল ভালো হলে কোনো না কোনো বোর্ডে এখান থেকে একটা প্রশ্ন আসবে। একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, শেষ। ক্লিয়ার? থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? আমরা সবাই জানি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। আমি এই জন্য এটা নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। অতি শব্দের সঠিক উচ্চারণ কি? উচ্চারণ থেকে একটা প্রশ্ন থাকবে এবং
এই প্রশ্নটা উত্তর করার জন্য আপনি যদি বই পড়ে যাচ্ছেন আর বইয়ের সব আসবে, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। বোর্ড পরীক্ষায় আসছে অতি শব্দের সঠিক উচ্চারণ কোনটি, এবার যদি বোর্ড পরীক্ষায় আসে নদী শব্দের সঠিক উচ্চারণ কোনটি, পারবো না। একই তো কথা, ও থেকে এই ও যেভাবে হয়েছে এই নদী থেকেও তো ঠিক এইভাবে হয়ে গেছে, নদী, শেষ। এখন তুমি যদি ভাই মনে করো যে ভাইয়া আমাকে দিয়ে এটা হবে না, তাহলে হবে না। আর তোমাদের উচ্চারণে একেবারে সোজা একটা কথা বলি ভাই, উচ্চারণ টপিকটা পরীক্ষার হলে সবচেয়ে সহজ প্রশ্ন তুমি পাবা। জাস্ট আমার একটা রিকোয়েস্ট থাকবে, তুমি ওই শব্দটার উচ্চারণ যা করো তুমি ঠিক ওইটাই উত্তর করে আসবা, এর বাইরে কিছু করার দরকার নেই। এ বর্ণের স্বাভাবিক উচ্চারণের উদাহরণ কোনটি, এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ বলতে কি বোঝায়, খেয়াল করে দেখো, এই দেশ শব্দটাই একমাত্র এ কারটা সঠিকভাবে এখানে উচ্চারিত হয়েছে, আর সবগুলো একটা শব্দটার উচ্চারণ হচ্ছে একটা। বেলা আমরা লিখি কিন্তু বাস্তবে উচ্চারণ করি কিন্তু ব্যা। খেলা আমরা বলি লিখি কিন্তু বাস্তবে কিন্তু আমরা উচ্চারণ করি খ্যা। নিজের কাছে নিজে চিন্তা করে দেখো, আমরা খেলা বলি না খেলা বলি, আমরা বেলা বলি নাকি বেলা বলি। সো একমাত্র এই দেশ শব্দটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে এটা সঠিক, যেখানে যেভাবে উচ্চারিত হওয়ার কথা সেভাবে বসেছে, আর বাকিগুলো কিন্তু বসেনি। দ্যাটস ওয়াই এই প্রশ্ন উত্তর গ। অদ্য শব্দের সঠিক উচ্চারণ এখানে বোঝানোর কিছু নাই, অদ্য শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে ক নাম্বার। মৌমাছির সঠিক উচ্চারণ কি, স্পষ্ট বুঝতে পারছি, মৌমাছি এর সঠিক উচ্চারণ হচ্ছে এইটা। ওকে, থ্যাংক ইউ। নিচের কোনটি প্রত্যয় সাধিত শব্দ, আমরা কি করে বুঝবো কোনটা প্রত্যয় সাধিত শব্দ কোনটা প্রত্যয় সাধিত শব্দ না, এটা বোঝার একটা মাত্র শর্টকাট উপায় আছে, সেটা হচ্ছে তোমার 9-10 যে ব্যাকরণ বইটা রয়েছে, এই ব্যাকরণ বইয়ে তোমার যদি প্রকৃতি প্রত্যয়ে খুব একটা সমস্যাও থেকে থাকে, তাও তুমি শব্দগুলো একবার চোখ বুলায় যাও, জাস্ট একবার চোখ বুলায় যাবা, দেখবা যে ওইটা পড়তে যে পরীক্ষার হলে যে অন্তত পক্ষে তোমার মাথা কাজ করবে যে এইটা তো প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ হলেও হতে পারে। আমি কিন্তু বলছি না ভাই যে তুমি প্রশ্ন 100% কমন পাবা, বাট পরীক্ষার হলে যে অন্তত তোমার অ্যাজাম্পশন কাজ করবে। আমি কি ভাই তোমাদেরকে বোঝাতে পেরেছি? তো প্রকৃতি প্রত্যয় তোমার নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে যেগুলো রয়েছে, যারা ভালোভাবে পড়েছো খুবই ভালো, যারা এখনো পর্যন্ত মনে করছো ওই জায়গাটা কনফিউশন আছে, একবারের জন্য হলো পরীক্ষার হলে যাওয়ার আগে একবার চোখ বুলা যাবা, দেখবা কপাল ভালো থাকলে ওখান থেকে একটা প্রশ্ন তুমি পেলেও পেতে পারো। ওকে, থ্যাংক ইউ। এখনো পদের বা এখনো শব্দের ও কি, ও হচ্ছে মূলত বলক। আপনাদের বইয়ে রয়েছে বলক, বিভক্তি, নির্দেশক, লগ্নক। আর একবার ওই একটা জায়গায় একটু সুন্দর করে চোখ বুলিয়ে যান, বলক এবং লগ্নক পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ টপিক। শেষবারের মতো আরেকটা বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, একটু ভালো হলেও একটু ভালো করেও দেখে যেও, কাজে লাগতে পারে। এরপরে আমরা চলে গেলাম উপসর্গ। উপসর্গ থেকে পরীক্ষায় মিনিমাম একটা, সর্বোচ্চ 3টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে উপসর্গ থেকে, তবে মিনিমাম একটা প্রশ্ন আসবে, এটা 100% শিওর। এবং সত্যি কথা বলতে এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে, এটা এত সহজ না। একটা শব্দ দিয়ে বলবে ওই শব্দের এই উপসর্গটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, এটা যদি আপনার ভালোভাবে পড়া না থাকে, তাহলে আমি কথা দিচ্ছি আপনি আন্দাজে উত্তর করতে যায়েন না, 100% ভুল হবে। আর যদি উত্তর হয়ে যায়, এটা নিতান্তই আপনার কপাল। সো আমি যেটা বলবো ভাইয়া, যারা উপসর্গ চ্যাপ্টারটা ভালোভাবে পড়েছো খুবই ভালো কথা, যারা পড়নি তারা অন্তত এইগুলো একটু দেখে যেও। সেটা হচ্ছে একটা শব্দের আগে যখন উপসর্গ বসে নতুন শব্দ গঠিত হয়, ওই উপসর্গের কারণে ওই শব্দের অর্থের পরিবর্তন ঘটে, এটা আমরা সবাই জানি। এখন ওই উপসর্গের কারণে অর্থের কোন ধরনের পরিবর্তন হয়েছে, এটা জানার জন্য বইয়ে অন্তত যেগুলো আছে একবার হলো আপনি দেখে যান। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? আপনার বইয়ে
থাকলে ভালো, না থাকলে আরো ভালো। মনে রাখবেন খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, আর তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। এটা একটু মাথায় ঢুকায় রাখেন। খাঁটি বাংলা হচ্ছে 21টি, তৎসম উপসর্গ 20টি। পরা উপসর্গ যোগে গঠিত পরাবাস্তব শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? ভাই এখানে বোঝাবুঝির কিছুই নাই। একটা শব্দের আগে এই একটা উপসর্গ বসেছে, এই উপসর্গটা বসে ওই শব্দের অর্থটা কি হয়েছে দয়া করে একটু ভালোভাবে পড়ে যান, সুন্দর করে উত্তর করে আসেন। নিম খুন শব্দের নিম উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে নিমরাজি। নিমরাজি শব্দের এই নিম উপসর্গটা কোন অর্থ প্রকাশ করেছে? তোমাদেরকে যখন আমি ক্লাস নিয়েছি একাধিকবার একটা কথা বলেছি ভাই, বাংলা ব্যাকরণের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একবার যদি তুমি একটু আয়ত্ত করতে পারো, ওইটা দিয়ে এসএসসি পরীক্ষা হয়ে যাবে, ইন্টার হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার এই নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে হুবহু প্রশ্ন আসবে, এবং এখান থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত। সো এসএসসি পরীক্ষার পরে এই ব্যাকরণ বইটা কিন্তু ফেলে দিও না, এটা সারা জীবন কাজে লাগবে। আমি তোমাদের বড় ভাইয়ের মতো ফ্রাঙ্কলি বললাম, বইটা সংগ্রহ করে রেখে দিও, কোনো না কোনো একটা জায়গায় কাজে লাগবে। যেমন এসএসসি পরীক্ষা আসছে নিম শব্দের অর্থ কি বা উপসর্গের অর্থ কি? ভার্সিটি অ্যাডমিশন টেস্টে চলে আসছে নিমরাজি শব্দের নিম উপসর্গটার অর্থ কি? নিম খুন শব্দের নিম উপসর্গটা দ্বারা সাধারণত বোঝানো হয় প্রায় না। এই প্রশ্নটার উত্তর ছোট্ট করে একটু ভুল হয়েছে, এটার উত্তর হবে অল্প। নিমরাজি অল্প রাজি মানে ও অল্প, যেতেও পারি নাও যেতে পারি। নিম খুন মানে অল্প খুন, মানে একটু অল্প অপরাধ করা। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, বৃহদার্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? আপনাদের যে প্রকৃতি প্রত্যয় নামক একটা চ্যাপ্টার রয়েছে বা প্রত্যয় যোগে গঠিত শব্দ, এই চ্যাপ্টারের শেষে যে দেখবেন আপনাদের অনেকের চোখে আসে না, কিন্তু এখান থেকে কিন্তু একাধিকবার বোর্ড পরীক্ষার প্রশ্ন হয়েছে। একটা শব্দের শেষে যখন আমরা প্রত্যয় যোগ করি তখন ওই শব্দটার অর্থের পরিবর্তন হয়ে যায়। আপনি মনে রাখবেন মূল শব্দটা ছিল হচ্ছে ডিঙি। এই ডিঙি শব্দটা হচ্ছে মূলত খুব ছোট নৌকা অর্থে বোঝানো হয়। এবার যখন আপনি ডিঙির সাথে আ প্রত্যয় যোগ করে দিয়েছেন, শব্দটা হয়ে গেছে ডিঙা। আর এই ডিঙা বলতে মূলত বৃহৎ বা বড় নৌকাকে বোঝানো হয়। এখনো পর্যন্ত যাদের চোখ বইয়ের ওই জায়গাটা যে পৌঁছায়নি, শেষবারের মতো আমি হিরণময় আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, এখনো শেষবারের মতো আছে, ওই জায়গাটা দেখে আসেন। পরীক্ষায় প্রশ্ন আসবে ডাক্তার শব্দের শেষে যুক্ত হয়েছে ইকার, এই ডাক্তারের এই রস্বইকারটা কোন অর্থ প্রকাশিত হয়েছে? পেশাদারিত্ব অর্থ। তো শেষবারের মতো বলে দিলাম, ভালোভাবে পড়ে যান। পরীক্ষায় কিন্তু আপনি যদি মনে করেন আন্দাজে উত্তর করে আসবেন, খবর আছে আপনার, এত সহজ না। আমি তোমাদের ভাই একবার কেন পড়তে বলছি শোনো, পরীক্ষার হলে অনেক সময় হয় কি, যদি তোমার পড়া থাকে অন্তত পক্ষে একটু হলো আইডিয়া করতে পারো, কিন্তু একেবারেই যদি পড়া না থাকে দেখবা যাবে আইডিয়া করতে কষ্ট হয়ে যাচ্ছে। সো জাস্ট একবার চোখ বুলায় যাও, কোনো সমস্যা। এই যেমন একটা প্রশ্ন আসছে ভাই, তুমি বলো তো আন্দাজ করে উত্তর করা যাবে? প্রকৃতি প্রত্যয় সাধিত সঠিক শব্দ কোনটি? সত্যি কথা বলতে সঠিক শব্দ হচ্ছে চলিষ্ণু, চল যুক্ত ইষ্ণু, চলিষ্ণু। দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? এই শব্দটা গত 10 বছরে এসএসসি পরীক্ষায় যে কতবার এসেছে তার ঠিক নেই, এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই প্রশ্ন একাধিকবার এসেছে। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে দুল যুক্ত অনা। পরীক্ষায় যদি
প্রশ্ন খুব বেশি কঠিন হয়, পরীক্ষায় প্রশ্ন আসবে এটা কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। কথা প্রসঙ্গে শেষবারের মতো আর একবার বলে দিচ্ছি, আপনার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কৃত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে, বাট কম্পারেটিভলি গুরুত্বপূর্ণ বেশি হচ্ছে কৃত প্রত্যয়, মনে যেন থাকে। ঠিক আছে, ওকে। আমরা এখন একটু সমাস নিয়ে আলোচনা করব। আপনারা ধরে নেন যে সমাস শিখতে 6 মাস লাগে। আপনাদের সাথে আমি ক্লাস নিয়েছি, মনে করে দেখেন আমরা 2টা ক্লাসে কিন্তু সমাস চেষ্টা করেছি সর্বোচ্চ ভালোভাবে শেষ করার। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম 2টা ক্লাসে যতদূর পারি শেষ করে দিব, এবং আমার বিশ্বাস আমার ক্লাসের পরে আপনাদের একটু হলেও উপকার হয়েছে। আর যদি সময় থাকে এখনই ইউটিউব থেকে সমাস জায়গাটা আরেকবার দেখে আসেন, কপাল ভালো থাকলে একটা প্রশ্ন পেতে পারেন। আর যদি এখন সময় নাও থাকে, এসএসসি পরীক্ষার পরে আমার সমাস ক্লাসটা বা ক্লাসটা একটু দেখে নিন, কেননা ইন্টারমিডিয়েট লেভেলে উঠে কিন্তু সমাস আবার লাগবে, সমাস জীবনও আপনার পিছু ছাড়বেন। সো এই যে একটা প্রশ্ন আসছে নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ? আমি উপমান কর্মধারয় সমাস অনেক 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 ভাবে বুঝিয়েছিলাম আপনাদেরকে। আমি একটা কমন কথা আপনাদেরকে বলেছিলাম যে উপমান কর্মধারয় সমাস হচ্ছে এমন একটা সমাস যে সমাসের শব্দটা দেখেই বুঝতে হবে ওই শব্দটার মধ্যে একটা সাধারণ ধর্ম থাকবে, সাধারণ রীতি থাকবে, সাধারণ নীতি থাকবে, সেটাই হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আপনার বই থেকে সরাসরি এই প্রশ্ন এসেছে, প্রশ্নটা ছিল শশব্যস্ত। শশ বা শশক মানে কি জানেন তো? শশক মানে হচ্ছে খরগোশ। যারা খরগোশ দেখেছেন লক্ষ্য করে দেখবেন খরগোশের মধ্যে কেমন জানি একটা অস্থিরতা কাজ করে, তিরিং বিরিং করে শুধু। তো আমাদের মানুষের মধ্যে খেয়াল করে দেখবে ভাইয়ারা, এমন কিছু মানুষ আছে কাজ নেই কাম নেই, তারা সবকিছুতে কেমন যেন একটু বেশি মানে ব্যস্ততা একটা ভাব নেয়, সবসময় একটা অস্থির থাকে। অর্থাৎ আমরা বলি যে তুমি একেবারে খরগোশের মতো লাফাচ্ছ কেন? তাহলে খরগোশের একটা সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময় একটা ব্যস্ত ব্যস্ত ভাব থাকে। এই জন্য শশব্যস্ত শব্দটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। থ্যাংক ইউ। কোনটি কর্মধারয় সমাস? আপনাদেরকে কর্মধারয় সমাস খুব ভালোভাবে বোঝানো হয়েছিল। আপনি মনে করে দেখেন, আমি বলেছিলাম কর্মধারয় সমাস হচ্ছে এমন একটা সমাস যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকবে, যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য থাকবে। পদ্য আখি, তো পদ্য আখি বুঝতেই পারছেন, আগে তো আখি, তারপরে সেই চোখে বা আখিকে আপনি কিসের সাথে তুলনা করলেন সেটা পরের ব্যাপার। মনে আছে কি বলেছিলাম? কর্মধারয় সমাসের মূল কথা পরপদের অর্থ প্রাধান্য পাবে, তারপরে যা হয় হবে। সো আখি আগে, তারপরে সেটা পদ্ম আখি কি। নীল আকাশ, আগে তো আকাশ, তারপরে সেটা নীল নাকি হলুদ নাকি সবুজ পরের ব্যাপার। মহান যে নবী, মহানবী, আগে তো নবী, তারপরে আমরা নবীকে বিশেষণে বিশেষায়িত করে বললাম তিনি মহান। তো ছোট্ট ছোট্ট এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে ক্লাসে বলেছিলাম সমাসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কর্মধারয় সমাস। কপাল ভালো থাকলে একটা প্রশ্ন পেলেও পেতে পারেন, আর কপাল খারাপ থাকলে কোনো সমস্যা নেই। চতুর্ভুজ শব্দটি কোন সমাসের উদাহরণ? লক্ষ্য করে দেখেন, আমি যখন আপনাদেরকে দ্বিগু কর্মধারয় সমাস পড়িয়েছিলাম এবং আমি যখন সংখ্যাবাচক বহুব্রীহি পড়িয়েছিলাম, আমি এই কথাগুলো বারবার বারবার বলেছিলাম। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বোঝাতে যে বলেছিলাম চতুর্ভুজে হয়তো 4টা বাহু আছে, কিন্তু এই 4টা বাহুই কখনোই একটা জায়গায় কিন্তু মিলিত হয় না। এই জন্যে
চতুর্ভুজ, সেতার, তেপায়া, চৌচালা, এই শব্দগুলো সব হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। বলেছিলাম কিনা? যদি মনে না থাকে আর একবার শেষবারের মতো ক্লাসটা দেখে আসেন, বিকজ সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি শব্দগুলো আর একবার বলে দিলাম। চতুর্ভুজ, চৌপায়া, চৌচালা, তেপায়া সবগুলোই হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান। রাজপথ কোন সমাস? রাজপথ এর ব্যাস বাক্য হচ্ছে পথের রাজা। আপনাদেরকে কি বলা হয়েছিল? আপনাদেরকে বলা হয়েছিল তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং পূর্ব পদে অবশ্যই কোনো না কোনো বিভক্তি থাকবে। এই রটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, এই জন্য এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন যদি আপনি বলেন যে ভাই আমি তো বিভক্তি জানি না, চিনি না, কোনো সমস্যা নেই, এখনো সময় আছে, আর একবার দেখে আসুন। এবং তৎপুরুষ সমাস কিন্তু পরীক্ষার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আলু সিদ্ধ, এটার ব্যাস বাক্য হচ্ছে সিদ্ধ যে আলু। আমি আপনাদেরকে শর্টকাটে বলেছিলাম ব্যাস বাক্যের মাঝে যদি যে থাকে, কোথায় থাকবে? ব্যাস বাক্যের মাঝে। ব্যাস বাক্যের মাঝে যদি যে থাকে তাহলে সাধারণত সেটা কর্মধারয় সমাস হয়। মনে যেন থাকে। নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ? আপনাদেরকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে। আমি আপনাদের সবচেয়ে শর্টকাট একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম পরীক্ষার হলে যে আপনি যদি কনফিউজড হয়ে যান কোনটা উপমান কোনটা উপমিত, আপনি দয়া করে একটা কাজ করবেন, শব্দ দুইটাকে ভেঙে দিবেন। চন্দ্রমুখ, আপনি ভেঙে ফেললেন শব্দটাকে, চন্দ্র এবং মুখ। এবার শব্দটাকে আলাদাভাবে ভেঙে ফেললেন। এইবার এইটার কোনটা কোন পার্টস অফ স্পিচ বা কোনটা কোন পদ, এটা আপনি একটু বের করে ফেলেন। আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই জানেন চন্দ্র একটা বিশেষ্য পদ, আর মুখ এটা তো অবশ্যই বিশেষ্য পদ। আপনাদেরকে শেষবারের মতো শর্টকাট টেকনিক আরেকবার বলে দিলাম। পরীক্ষার হলে যে যদি দেখেন দুইটা শব্দই ঠিক এরকম বিশেষ্য পদ এবং বিশেষ্য পদ, বা আমি যদি আরো সহজে বলি নাউন এবং নাউন, চোখ বন্ধ করে ওই প্রশ্নটার উত্তর উপমিত কর্মধারায় সময় দিয়ে আসবেন। আশা করি উত্তর কারেক্ট হবে। ঠিক আছে, এটা কিন্তু শর্টকাট। আর ভাই কালকে তোমার ক্লাস, আমি এখন তো উপমান উপমিত এটার ভিতরে এত ঢুকবো না। উপমান এবং উপমিত নিয়ে আমি প্রায় আধা ঘন্টা ধরে ক্লাসে বুঝিয়েছি এবং আমি বারবার বলে দিয়েছি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি যদি কর্মধারা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সো আমি শেষবারের মতো শর্টকাট টেকনিক দিয়ে আরেকবার বুঝিয়ে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেন, চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কোনটি? অনেকেই ভুল করে, আমি এই জন্য আপনাকে এটা দেখিয়ে দিলাম। চন্দ্রমুখ শব্দটা বিসিএস পরীক্ষায় একাধিকবার প্রশ্ন এসেছে। বিগত 10 বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অন্তত 15 থেকে 20 বার এই প্রশ্নটা আসছে। আর এসএসসি পরীক্ষা তো আসতেই পারে যে কোনো সময়। খেয়াল করে রাখেন। মহাজ্ঞান এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে মহৎ যে জ্ঞান। একটু আগেই বলেছি আমি, কোন ব্যাস বাক্যের মাঝে যদি যে থাকে সেটা হবে কোন সমাস? কর্মধারয় সমাস। একটু আগে বলেছি কিন্তু আমি আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। কথার কথা ভাই, পরীক্ষার হলে যে আমি বুঝতে পারছি না যে কোনটা কোন সমাস, কিন্তু পরীক্ষার হলে অনেক সময় প্রশ্ন আসতে দেখা যায় ব্যাস বাক্য দেওয়া থাকে 4টা অপশনে, তোমার কাছে জানতে চায় যে এটা কোন সমাস।
তখন কিন্তু এই শর্টকাট টেকনিকগুলো কাজে লাগাবা। আমার ক্লাসের শর্টকাট টেকনিকগুলো মাথায় নিয়ে যাবা, কপাল ভালো হলে পরীক্ষা ওখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। নিচের কোনটি দেশি শব্দ? কোনটা দেশি কোনটা বিদেশি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষবারের মতো পরামর্শ দিচ্ছি, ফার্সি শব্দ, আরবি শব্দগুলো শেষবারের মতো আর একটা বার দেখে যান, কপাল ভালো হলে ওখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। আবার বললাম, ফার্সি শব্দ, আরবি শব্দগুলো দেখে যান, পরীক্ষায় প্রশ্ন হতে পারে। থ্যাংক ইউ ভাই। আমি আবারও বলছি, আমি যেগুলো বলছি এখান থেকে 100% আসবে ভাই, আমি কিন্তু এটা বলতে পারি না। তবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার থেকে বলছি, তুলনামূলকভাবে এইটা বেশি গুরুত্বপূর্ণ। আর তোমরা নিজেরও আমার কথা শুনে বুঝতে পারছো যে ভাইয়া যেটা বলছে এটা বেশি গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে বারবার বারবার প্রশ্ন এসেছে। তো একটু দেখে যাই, সমস্যা কি। নিচের কোনটি মৌলিক শব্দ? এটা পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, তাও একটু দেখে যাবেন। আর আপনাদের জন্য আমি যে কথাটা সর্বশেষ বলবো, শব্দ থেকে মিনিমাম 3টা থেকে 4টা প্রশ্ন পাবেন। আসলে শব্দ চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার। কোনটা কোন শব্দ, আপনার এই পদও কিন্তু শব্দের অন্তর্ভুক্ত। মনে করেন পরীক্ষায় প্রশ্ন এসেছে নিচের কোনটি বিশেষ্য পদ, তো বিশেষ্য পদ ওটা কি একটা শব্দ না? সো শব্দ যে কোনো পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক ফর ইউ, মাথায় ঢুকায় রাখবেন। জাকাত কোন ভাষার শব্দ? আমরা মনে রাখবো জাকাত হচ্ছে আরবি ভাষার শব্দ। আমি একটু আগে বলছি আরবি এবং ফার্সি খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবেন। নিচের কোনটি সাধিত শব্দ? আমরা জানি একটা শব্দকে যখন বিভিন্নভাবে ভাঙা যায় তখন সেটা হয়ে যায় সাধিত শব্দ, আর যে শব্দকে কোনোভাবেই আর ভাঙা যায় না সেটাকে বলা হয় মৌলিক শব্দ। ক্লিয়ার? একেবারে সহজ বিষয়, আর একবার দেখিয়ে দিলাম। ইত্তেফাক কোন জাতীয় নাম বিশেষ্য? বিশেষ্য পদের মধ্যে শেষবারের মতো আরেকবার চোখ বুলান, দেখবেন ওখান থেকে সরাসরি প্রশ্ন এসেছে। কোন ব্যক্তির দ্বারা সৃষ্ট যে কোনো নাম হচ্ছে বিশেষ্য পদ বা সৃষ্ট নাম। ক্লিয়ার? থ্যাংক ইউ। গুণ বিশেষ্য কোনটি? গুণ বিশেষ্য বলতে কোনটাকে বোঝায়? ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ইংরেজিতে অ্যাবস্ট্রাক্ট নাউন আপনারা বোঝেন, আমি জানি, কিন্তু ওই অ্যাবস্ট্রাক্ট নাউনের যে বাংলা গুণ বিশেষ্য এটা আপনারা অনেকেই জানেন না। আমি এখন শেষবারের মতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। যে নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণ বিশেষ্য। ক্লিয়ার? থ্যাংক ইউ। ক্রিয়া বিশেষ্যের উদাহরণ কোনটি? এত কিছু বোঝার দরকার নাই। পরীক্ষার জন্য বিশেষ্য পদ থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, ক্রিয়া বিশেষ্য থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। দয়া করে শেষবারের মতো এই জায়গাটা আরেকবার দেখে যান। আমি যে কথা বলছি ভাই মাথায় ঢুকাতে হবে। আমি কিন্তু মাত্র বললাম বিশেষ্য পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিয়া বিশেষ্য। হ্যাঁ, অন্য জায়গা থেকেও প্রশ্ন আসে, আমরা মাত্রই দেখলাম নাম বিশেষ্য থেকে এসেছে, তোমাদের সময় আসতে পারে, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ ক্রিয়া বিশেষ্য, ইংরেজিতে যেটাকে বলে ভার্বাল নাউন। তো শব্দগুলো দেখে যান। দর্শন, ভোজন, গমন, শয়ন, এই শব্দগুলো সব ক্রিয়া বিশেষ্য, মাথায় যেন থাকে। অপরাজেয় বাংলা সৃষ্টি নাম। নাম বিশেষ্যের মধ্যে সৃষ্টি নাম কোনটি? দেখো কতবার সৃষ্টি নাম থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। সঞ্চিতা। সঞ্চিতা কোন লেখকের সৃষ্ট? কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, তিনি সঞ্চিতা কাব্য রচনা করেছেন। আর সঞ্চয়িতাকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মাথায় যেন থাকে। পাথুরে মূর্তি এই পদটি কোন ধরনের
বিশেষণের উদাহরণ। পাথুরে মূর্তি বলতে চাচ্ছে পাথুরে শব্দটা কোন ধরনের বিশেষণ? আমরা মনে রাখবো এটা অবশ্যই একটা উপাদানবাচক বিশেষণ, কেননা ওই মূর্তিটা কোন উপাদান দিয়ে তৈরি হচ্ছে? পাথর দিয়ে তৈরি হচ্ছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে উপাদানবাচক বিশেষণ। বুঝতে পেরেছো ভাইরা? থ্যাংক ইউ। চলন্ত কোন ধরনের বিশেষণ? ভাই এত কিছু বোঝার দরকার নেই, কোনটা কোন বিশেষণ এটা যদি বুঝতে কষ্ট হয় সাথে সাথে এটা দিয়ে একটা বাক্য তৈরি করে ফেলবা। যেমন আমি বললাম চলন্ত বাস, তাহলে বাসটার কি অবস্থা বোঝাচ্ছে না? এই জন্য এটা হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। ক্লিয়ার? বেলে মাটি সরাসরি বই থেকে তুলে দেওয়া হয়েছে, এই জন্য আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। মাটির একটা উপাদান হচ্ছে বেলে বা বালুকাময়, এই জন্য এটা উপাদানবাচক বিশেষণ। বিধেয় বিশেষণ রয়েছে কোন বাক্যে? আমরা মনে রাখবো এই পুকুরের পানি ঘোলা, এইটা কেন? সাধারণত সব সময় না, একটা বাক্যের প্রথম অংশটা হয়ে থাকে উদ্দেশ্য আর একটি বাক্যের পরবর্তী অংশ বা শেষ অংশটা হয়ে থাকে বিধেয়। এখন এই পুকুরের পানি ঘোলা এই বাক্যের মনে করেন এইটা উদ্দেশ্য আর এইটা বিধেয়, তাহলে এই বিধেয় অংশে দেখেন তো এই ঘোলা শব্দটা কি? আমরা বলতে পারি না ঘোলা শব্দটা একটা বিশেষণ পদ, এই জন্য বলা হচ্ছে বিধেয় বিশেষণ কোনটি? উদ্দেশ্য এবং বিধেয় খুবই সহজ ভাইয়া, একবার একটু দেখে যেও, কপাল যদি ভালো হয় প্রশ্ন থাকতেও পারে। তবে আমার কেন জানি মনে হচ্ছে দিস ইজ নট ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ইউ। সাপেক্ষ সর্বনাম এত বোঝার দরকার নেই, যে সে, যিনি তিনি, যারা তারা, যেমন তেমন, এই যা আছে জগতে সব হচ্ছে সাপেক্ষ সর্বনাম। মনে থাকবে নিচের কোনটি নির্দেশক সর্বনাম? নিচের কোনটি নির্দেশক সর্বনাম? সর্বনাম চ্যাপ্টারে যাবেন, সর্বনাম চ্যাপ্টারে যে দেখবেন যে সর্বনামগুলো দ্বারা একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয় সেটাই হচ্ছে নির্দেশক সর্বনাম। যেমন আমি বললাম এরা আমার বন্ধু, এই এরা দ্বারা কি আমি নির্দিষ্ট কয়েকজনকে বুঝালাম না? যেহেতু আমি নির্দিষ্ট কয়েকজনকে বুঝিয়ে দিলাম, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নির্দেশক সর্বনাম। এই যে এই প্রশ্নটা আসলে এটাই ছিল। আত্মবাচক সর্বনাম একেবারেই যেটাকে আমি বলছি রিফ্লেক্সিভ প্রনাউন বলছিলাম, হিমসেলফ, হারসেলফ, অর্থাৎ ব্যক্তি নিজেই যে, স্বয়ং, সেটাই হচ্ছে আত্মবাচক সর্বনাম। সংযোগ ক্রিয়ার উদাহরণ কোনটি? ক্রিয়াপদ চ্যাপ্টারটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। সংযোগ ক্রিয়া, যৌগিক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, এই জায়গাটা একটু দেখে যেতে হবে বাবা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। ক্লাসে সুন্দর করে পড়িয়েছি, এই জন্য এখন আর বেশি কথা বলছি না। বুঝে নেওয়া কোন ক্রিয়ার উদাহরণ? আপনাদেরকে বলেছিলাম কোন ক্রিয়ায় যদি একটি সমাপিকা ক্রিয়া থাকে, আর কোন ক্রিয়ায় যদি একটি অসমাপিকা ক্রিয়া থাকে, একটি ক্রিয়াপদ দুইটা শব্দ নিয়ে গঠিত হয়েছে। এখন একটা হচ্ছে সমাপিকা, একটা অসমাপিকা ক্রিয়া। 100% চোখ বন্ধ করে উত্তর করে আসবেন যৌগিক ক্রিয়া। আমি পড়ে যাব, পড়ে যাব, যাব সমাপিকা, পড়ে অসমাপিকা, দুইটা মিলে হয়ে গেল যৌগিক। সাইরেন বেজে উঠলো, উঠলো সমাপিকা, বেজে অসমাপিকা, দুইটা মিলে যৌগিক ক্রিয়া। এই যে মাত্রই বলছিলাম সমাপিকা অসমাপিকা মিলে যৌগিক ক্রিয়া হচ্ছে। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে যৌগিক ক্রিয়ার উদাহরণ হচ্ছে হেসে ওঠা। ঠিক আছে, থ্যাংক ইউ। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? সরাসরি বই থেকে প্রশ্নটা তুলে
ধরা হয়েছে। গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। আপনার পরীক্ষার জন্য ক্রিয়া বিশেষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ, দয়া করে একটু ভালোভাবে পড়ে যাবেন। অবস্থাবাচক, সময়বাচক, স্থানবাচক ক্রিয়া বিশেষণটা আরেকবার দেখে যান। নিচের কোনটি বহুপদী ক্রিয়া বিশেষণ? কয়েকটা পদ, সাধারণত দুইটা পদ মিলেই যে ক্রিয়া বিশেষণটা হয় সেটাকে বলা হয় বহুপদী ক্রিয়া বিশেষণ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। খুব যে বলেছিলেন আসবেন, এখানে যে কি, অবশ্যই যে হচ্ছে এখানে পদাণু। অনেকেই হয়তো এটা উত্তর করে আসবে যোজক, কিন্তু বাস্তবে এটা যোজক নয়। ওকে, যোজক কি করে? যোজক হচ্ছে দুইটা শব্দের মধ্যে বা একটি বাক্যের দুইটা অংশের মধ্যে সে ব্রিজের কাজ করে। আর এখানে যেটা হচ্ছে পদাণু, পদাণু হচ্ছে কি, আমি বলতে পারতাম তুমি তো বলেছিলে আসবা, কিন্তু আমি বললাম খুব যে বলেছিলে আসবা, এই যে দ্বারা আমি একটু জোর দিয়ে বুঝাই দিলাম, এটাই হচ্ছে পদাণু শব্দ। নেক্সট, পদাণু ক্রিয়া বিশেষণ রয়েছে, আমরা মনে রাখবো মরি তো মরবো, টিপ টিপ বৃষ্টি পড়ছে, বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ রয়েছে? আপনার এত কিছু বোঝার দরকার নেই, ক্রিয়া বিশেষণ সহজে বের করার একটা শর্টকাট টেকনিক আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি দয়া করে মস্তিষ্কের মধ্যে ধারণ করুন। আপনি ক্রিয়াপদের কাছে প্রশ্ন করবেন কখন, কোথায়, কিভাবে। আবার বলছি, ক্রিয়াপদের কাছে ভাইয়া প্রশ্ন করবা কখন, কোথায়, কিভাবে দ্বারা, এবং যদি উত্তর পাওয়া যায় সেটাই হবে ক্রিয়া বিশেষণ। এখন দেখো ভাই, খুব কঠিন করে এই প্রশ্নটা তুলে দেওয়া হয়েছে। বলছে ক্রিয়া বিশেষণ তো বুঝলাম, বের করতে পেরেছে, এবার বলছে কোন ধরনের ক্রিয়া বিশেষণ। তখন কমন সেন্স কাজে লাগাতে হবে। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, তাহলে বৃষ্টির কি একটা ধরন আমরা এখানে নির্দিষ্ট করছি না? একটা বৃষ্টির একটা প্যাটার্নের কথা বলা হচ্ছে না? এই জন্য এটা হচ্ছে ধরনবাচক ক্রিয়া বিশেষণ। আশা করছি আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। অনুসর্গ কি? আমরা সবাই জানি অনুসর্গ হচ্ছে এক ধরনের অব্যয় পদ, সরাসরি বই থেকে এসেছে। পরীক্ষার জন্য অনুসর্গ থেকে একটা প্রশ্ন আপনি পেতে পারেন, দয়া করে অন্ততপক্ষে যে অনুসর্গগুলো রয়েছে একবার হলেও চোখ বুলিয়ে যাবেন। অনুসর্গকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা সবাই জানি অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায়। অনুসর্গ কি কাজ করে? অনুসর্গের মূল কাজ হচ্ছে কি বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে। আমি বললাম আরে তোমাকে দিয়েই হবে, তুমি পারবে। তো এই যে একটা দিয়ে বললাম, এই দিয়েটা দেখেন বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করেছে। দ্যাটস ওয়াই দিয়ে শব্দটা হচ্ছে মূলত অনুসর্গ। নিচের কোনটি ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে? মন দিয়ে লেখাপড়া করা দরকার, করা দরকার, এটাই হচ্ছে মূলত ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ। যত পড়ছি ততই নতুন করে জানছি। ভাই বলেছিলাম সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম যত তত, যা তা, যিনি তিনি, যারা তারা, পৃথিবীতে এই ধরনের যা আছে সব হয় সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক। শেষ। যোজক দ্বারা দুইটা বিশেষ্য যুক্ত হয়ে অবশ্যই সেটা বিশেষ্য বর্গ তৈরি হবে। ভাই এই প্রশ্নটার উত্তর কি হবে সেটা প্রশ্নের মধ্যেই সিগন্যাল দেওয়া আছে। রহিম এবং করিম আজকে বিকালে আমার সাথে দেখা করতে আসবে, তাহলে রহিম এবং করিম এর মাঝখানে আমি এবং দিয়েছি ঠিক আছে, কিন্তু আমি কি
রহিম এবং করিম দুইটা বিশেষ্য পদকে সংযুক্ত করে দিয়েছি না, তাহলে অবশ্যই সেটা বিশেষ্য বর্গ। সোজা কথা ভাই। তুমি যদি মাথার মধ্যে এটা ঢুকাই ফেলো যে ভাই বাবা বর্গ কত না কত কঠিন, তাহলে ভাই তুমি পরীক্ষার হলে যে পারবা না। কিন্তু তুমি যদি মাথার মধ্যে এটা ঢুকাই ফেলো, আরে আমি তো এটা পারি, এটা কি আছে রে ভাই, দেখবা পরীক্ষার হলে ভাই সবসময় ফুরফুরে মেজাজে থাকবা। ঠিক আছে, আরেকটা কথা বলি, তোমার যদি মনে হয় যে প্রশ্ন অনেক বেশি কঠিন হচ্ছে, বিশ্বাস করো তুমি পরীক্ষার হলে ভাববা আমার কাছে প্রশ্ন কঠিন লাগছে, তার মানে জগতের সবার কাছে কঠিন, ওর কাছেও কঠিন আমার কাছেও কঠিন, পারবো। এত পেন নেওয়ার কিছু, এত পড়লাম কিন্তু পরীক্ষা ভালো করতে পারলাম না। একটু নিজের কাছে নিজে চিন্তা করে দেখো তো, একটা বাক্যের এই অংশের সাথে এই অংশের কি একটা বিরোধ ঘটেছে না? এত পড়ে গেলাম পরীক্ষা ভালো করতে পারলাম না, তাহলে তো আসলে এটা মানে কি বলা যায়, এটা কন্ট্রোভার্সিয়াল হয়ে গেল বিষয়টা। তোমাকে এত ভালোবাসি কিন্তু কোনোদিন সম্মান পেলাম না, তাহলে কি হলো, একটা অংশের সাথে আরেকটা অংশের কিন্তু একটা বিরোধ সূচনা হয়েছে। সুতরাং বিরোধ যোজন। আমাদের ছেলেমেয়েরা এই প্রশ্নগুলো উত্তর করতে যে মুখস্থ করে, মুখস্থ করতে গেলে পারবা না। কমন সেন্স অ্যাপ্লাই করো প্লিজ। কোন শ্রেণীর বাক্য সাপেক্ষ যোজক দ্বারা যুক্ত হয়? আপনাদের ক্লাসে যখন আমি জটিল বাক্য বুঝিয়েছিলাম, আমি বারবার বলেছিলাম যিনি তিনি, যারা তারা, যে সে, যেমন তেমন, এগুলো যদি কোনো বাক্যে থাকে চোখ বন্ধ করে সেটা আপনি জটিল বাক্য দিয়ে আসবেন। প্রশ্নটা মনে হচ্ছে কঠিন, কিন্তু আসলে কিন্তু সহজ। সাপেক্ষ যোজক যা, সাপেক্ষ সর্বনাম তাই। আর সাপেক্ষ যেখানে, জটিল বাক্য সেখানে। আবেগ টাবেগ এটা আপনি এমনি পারবেন, এটা নিয়ে টেনশন করেন না। তার থেকে বরং চলুন, সি তোমার এই কাজ, এই বাক্যে মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? ধিক্কার। তুমি বলো তো ভাই, এইটা কি পড়ার মতো টপিক? কিচ্ছু পড়ার দরকার নেই, পরীক্ষার হলে যাও, মাথাটা ঠান্ডা রাখো, সুন্দরভাবে উত্তর করতে পারবে। নিচের কোনটি করুণা আবেগ? বাপরে বাপ, করুণা মানে কি? হায় হায়, ওরা এখন কি হবে? করুণা প্রকাশিত হয়েছে, মায়া প্রকাশিত হয়েছে, দ্যাটস এটা করুণা আবেগ। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? এটা খুব ভালো একটা প্রশ্ন, আমি ক্লাসে আপনাদেরকে বলেছিলাম একটা ইংরেজি বাক্যে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকে, একইভাবে বাংলা বাক্যতেও তাই থাকে। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট নিয়ে একটা ইংরেজি বাক্য যেমন গঠিত হয়, বাংলা বাক্যেও সাধারণত সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকে। সো বাংলায় আমরা এটাকে বলি হচ্ছে, ভার্বকে বলি ক্রিয়া, সাবজেক্টকে বলি কর্তা, আর অবজেক্টকে বলি কর্ম। তো একটা বাক্যের এই ক্রিয়াটা কি হবে, এটা তো পুরোটাই সাবজেক্টের উপর ডিপেন্ড করে। ইংরেজিতে আমরা একটা টপিক পড়েছি না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে এই ভার্বের যে সম্পর্ক, অর্থাৎ কর্তার সাথে ক্রিয়ার যে সম্পর্ক, এটাকেই বলা হয়। ইংরেজিতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, বাংলায় আসলে কিছু বলে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে মূলত বলা হয় কর্তা। তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এটা কোন বাক্য? সরল বাক্য। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য পড়াতে যে আমি কি বলেছিলাম, সরল বাক্যের একটা কথাই মনে রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই একটি সমাপিকা ক্রিয়া থাকবে। বুদ্ধি হওয়া না হওয়া, এটা হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া। আর যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে,
বা যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে সেটাকে আমরা বারবার ক্লাসে বলেছি এটা সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। আর একবার শেষবারের মতো বলে দিলাম, তার মঙ্গল হোক। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আপনাদেরকে বারবার বলেছি অনুজ্ঞাবাচক বাক্য, আপনারা যারা এখনো পর্যন্ত জানেন না অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে তাদের উদ্দেশ্যে বলছি, একটু কষ্ট করে মনে রাখবেন। যদি কোনো বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা এগুলো বুঝায় সেটি হবে অনুজ্ঞাবাচক বাক্য। বাক্য পড়বেন, বাক্যটা পড়ে যদি মনে হয় ওই বাক্যটা দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝানো হচ্ছে সেটি হবে অনুজ্ঞাবাচক বাক্য বা ইংরেজিতে যেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। গঠন অনুযায়ী বাক্যকে 3 ভাগে ভাগ করা যায় আমরা জানি, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। নিচের কোনটি সরল বাক্য? আমরা স্পষ্ট বুঝতে পারছি পুকুরে পদ্ম ফুল জন্মে, এটাই হচ্ছে মূলত সরল বাক্য। আর বাকিগুলো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি জটিল বাক্য বা যৌগিক বাক্য। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বলা হয় বর্গ। যে আমি একটু আগে বলছিলাম যে রহিম এবং করিম আজকে আমার সাথে দেখা করতে আসবে, তো এই যে রহিম এবং করিম একাধিক শব্দ নিয়ে একটা অংশ যুক্ত হয়েছে, একটা অংশ প্রকাশ করছে, এই জন্য এটাকে আমরা বলছি বর্গ। সো বাক্যের মধ্যে একাধিক শব্দ নিয়ে মূলত বর্গ গঠিত হয়। বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ বইয়ে আছে, একটু দেখে যাবেন, অবশ্যই সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। দুইটা বিশেষ্য যখন যোজক দ্বারা যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে বিশেষ্য বর্গ। সহজ কথা, সে লিখছে আর হাসছে, এই প্রশ্ন উত্তর করতে হয় কমন সেন্স দিয়ে। লিখছে এটাও একটা ক্রিয়াপদ, হাসছে এটাও একটা ক্রিয়াপদ, সুতরাং দুইটা মিলে হয়ে গেল ক্রিয়াবর্গ। কমন সেন্স। বর্গকে বাক্যের কি বলা হয়? সরাসরি বই থেকে এসেছে, বর্গকে মূলত বলা হয় বাক্যের একক। সরল বাক্যে অনেক সময় কোনটি অনুপস্থিত থাকে? সরাসরি বই থেকে তুলে ধরা হয়েছে। সরল বাক্যে অনেক সময় অ্যাবসেন্ট থাকে বা অনুপস্থিত থাকে ক্রিয়া। কেমন সেটা? যেমন আমি বললাম তিনি আমার ভাই, দেখো খেয়াল করে এর মধ্যে কিন্তু কোনো ক্রিয়াপদ নাই, কিন্তু বাস্তবে ক্রিয়াপদ আছে, স্পষ্ট বোঝা যায়। ক্রিয়াপদটা কি জানো? তিনি হন আমার ভাই। এই হন বা হওয়া এই ক্রিয়াপদটা আমরা বাংলায় বলি না, এই জন্য আমরা বলি সরল বাক্যে অনেক সময় ক্রিয়া অনুপস্থিত থাকে। পাখিগুলো নীল আকাশে উঠছে, গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাক্যটি স্পষ্ট বোঝা যাচ্ছে এটা অবশ্যই অবশ্যই একটি সরল বাক্য। আকাশে উঠছে সমাপিকা ক্রিয়া, যেখানেই সমাপিকা ক্রিয়া সেখানেই সরল বাক্য। ভিক্ষুকে টাকা দাও, সরল বাক্য, স্পষ্ট বোঝা যাচ্ছে। তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম, এই প্রশ্নটা উত্তর করতে যে অনেকেই কিন্তু জটিল বাক্য দিয়ে আসবে, কিন্তু বাস্তবে না, এটি হচ্ছে একটি সরল বাক্য। বারবার বলেছি যৌগিক বাক্যের থেকেও সহজ কিছু হয় না। জাস্ট শুধু বাক্য দেখব, বাক্যের মধ্যে আমি দেখব কোনো কনজাংশন বা যোজক আছে কিনা, চোখ বন্ধ করে উত্তর করে আসবো যৌগিক বাক্য। নিয়মিত সাঁতার কাটো এবং তোমার স্বাস্থ্য ভালো থাকবে, দ্যাট ইজ যৌগিক বাক্য। বাচ্চার্থ, লক্ষ্যার্থ থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকতে পারে। আমরা মনে রাখবো বাচ্চার্থ দ্বারা একটি শব্দের বা বাক্যের মুখ্য বা মূল অর্থ প্রকাশিত হয়, আর লক্ষ্যার্থ দ্বারা মূলত প্রকাশিত হয় গৌণ অর্থ, এটা যেন মনে থাকে।
মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কোন ধরনের পরিবর্তন হয়? অর্থের সংকোচন ঘটে। আপনাদের ব্যাকরণ বই থেকে সরাসরি প্রশ্নটা তুলে ধরা হয়েছে। দয়া করে অর্থের সংকোচন, অর্থের উন্নতি, অর্থের প্রসার ওই জায়গাটা একটু দেখে যান। পরীক্ষায় ওখান থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে। ইতিবাচক শব্দের নেতিবাচক অর্থ ব্যবহৃত হয় জ্যাঠামি শব্দটা দ্বারা। অহিংস পরম ধর্ম, এখানে ধর্ম কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে ধর্ম বলতে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্মের কথা বলা হয়নি। এই ধর্মটা হচ্ছে রীতি নীতি, এটার কথা বলা হয়েছে। অর্থাৎ হিংসা না করা, এটা হচ্ছে সবচেয়ে বড় ভালো কাজ, সবচেয়ে ভালো সৎ কাজ। আজকে খেয়াল করে দেখুন, পৃথিবীব্যাপী যে এত মারামারি, হানাহানি, কাটাকাটি, এর মূলে কিন্তু হিংসা। এবং এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব একজন বিশিষ্ট, কি বলবো, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তিনি একজন বিশেষ ব্যক্তি, কিন্তু আমি বলবো যে তিনি মানব জাতির জন্য যে বার্তাগুলো দিয়েছেন এটা অবশ্যই অবশ্যই বিশেষ প্রাধান্য বহন করে। যেমন এই যে একটা কথা, এর থেকেও বড় কথা বর্তমান পৃথিবীতে আর কিছু হতে পারে না, যে হিংসা করো না, দেখবা সকল সমস্যার সমাধান হয়ে গেছে। অহিংসা পরম ধর্ম, সৎ কাজ। একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে প্রথমেই যে ছবিটা বা ইমেজটা তৈরি হয়, এটাকে বলা হয় বাচ্যার্থ। ওকে, এরপরে স্পষ্ট দেখতে পাচ্ছ বাগধারা। বিড়াল তপস্বী, বাগধারাটির অর্থ কি? আমি আপনাদেরকে শেষবারের মতো আরেকবার পরামর্শ দিচ্ছি। বাগধারা সমর্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, দয়া করে ভালোভাবে পড়ে যান। এখান থেকে 100% না, 100% কোশ্চেন থাকবে। আপনি মাথার মধ্যে ঢুকাই ফেলছেন যে ভাইয়া আমি তো সমাস পারি না, আমি প্রকৃতি প্রত্যয় পারি না। ভাই, সমাস থেকে একটা প্রশ্ন 1 নাম্বার, একটা বাগধারা থেকেও একটা প্রশ্ন 1 নাম্বার। তুমি একবারও চিন্তা করে দেখছো? এখন তুমি সমাস থেকে একটা প্রশ্ন ভাই পরীক্ষায় পারোনি, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু ভাইয়া বিপরীত শব্দ থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, পরীক্ষায় তো উত্তর করতে হবে। এমসিকিউ পরীক্ষায় সহজ প্রশ্ন যদি ভাইয়া তুমি পরীক্ষার হলে ভুল করে আসো, তাহলে তুমি পিছায় থাকবে। কঠিন একটা প্রশ্ন ভুল হলে পিছায় থাকবে না। ওকে, অকুল পাথার বাগধারাটা কি? আমরা সে ছোটবেলা থেকে পড়ে আসছি না? অকুল পাথার মানে কি? ভীষণ বিপদ। পালের গোদা বাগধারাটি কি? দলপতি। তার মানে বিশেষ করে প্রাণীদের মধ্যে দেখবা গরু, ছাগল, ভেড়া, মহিষ সবার একটা পালের একটা লিডার থাকে, তাকে বলা হয় পালের গোদা। গোপ খেজুরে মানে অত্যন্ত অলস বা নিতান্ত অলস। সো বুঝতে পারছো ভাই, এগুলো নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, কেননা সরাসরি তোমার বই থেকে এগুলো তুলে ধরা হয়েছে। সো আমার কথা হচ্ছে ভাই, তুমি বইয়ের এইগুলো একটু ভালোভাবে দেখে যাও এবং পরীক্ষার হলে যে 100% উত্তর করে আসো। খয়ের খা বাগধারাটির অর্থ কি? চাটুকার। বাগধারা নিয়ে আলোচনা করা হয়, এই যে খুব ভালো একটা প্রশ্ন। আপনাদের ব্যাকরণ বই একেবারে 2য় অধ্যায় দেখবেন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, অর্থতত্ত্বের আলোচ্য বিষয় এগুলো আছে। দয়া করে এই জায়গাটা একটু ভালোভাবে পড়ে যাবেন। বিশেষ করে আপনি ভালোভাবে পড়ে যাবেন রূপতত্ত্বে আলোচ্য বিষয় এবং বাক্যতত্ত্বে আলোচ্য বিষয়। কপাল ভালো থাকলে এখান থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে। প্রতিশব্দ বা সমর্থক শব্দ থেকে পরীক্ষায় 100% কোশ্চেন থাকবে। একটু ভালোভাবে পড়ে যাবেন, আশা করি উত্তর করতে পারবেন। অকস্মাৎ শব্দের প্রতিশব্দ আচমকা, হঠাৎ। অশ্ব শব্দের সমর্থক শব্দ কোনটি? আমরা জানি অশ্ব মানে ঘোড়া,
কিন্তু আমরা অনেকেই জানি না ঘটক মানেও কিন্তু ঘোড়া, এটার উচ্চারণ কিন্তু ঘটক না, এটার উচ্চারণ হচ্ছে ঘটক। বহ্নি শব্দের প্রতিশব্দ কোনটা? বহ্নি শব্দের প্রতিশব্দ হচ্ছে আগুন। পরীক্ষায় প্রশ্ন এসেছে হুতাশন মানে কি? আপনার যদি ভালোভাবে পড়া না থাকে কনফিউজড হয়ে যাবেন। হুতাশন মানে হচ্ছে আগুন। সূর্য, চাঁদ এগুলোর সমর্থক শব্দ প্রায় প্রতিটা পরীক্ষায় আসে। দয়া করে একটু ভালোভাবে পড়ে যাবেন। আমার ইউটিউবে একটা ক্লাস দেওয়া আছে, যদি পারেন এখনই পারলে শেষবারের মতো আরেকবার দেখে আসেন, কাজে লাগবে। আমি কি করেছি ওই ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট বাগধারাগুলো, মোস্ট ইম্পর্টেন্ট এক কথায় প্রকাশগুলো, মোস্ট ইম্পর্টেন্ট সমর্থক শব্দগুলো আমি দাগিয়ে দিয়েছি। আমি কিন্তু বলছি না ভাই ওখান থেকেই পরীক্ষায় তুমি প্রশ্ন পাবে 100%, এটা আমি বলবো না। তবে আমি যেগুলো দাগিয়ে দিয়েছি দয়া করে ইউটিউবে আরেকবার দেখে আসুন। আমি কথা দিচ্ছি পরীক্ষায় ওখান থেকে প্রশ্ন আসবে। পরীক্ষার পরে এসে আমার কাছ থেকে মিলাই নিয়েন। থ্যাংক ইউ। আগুন শব্দের প্রতিশব্দ একটু আগে মনে এটা বলছিলাম, হুতাশন। স্বর্ণ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? কনক, হিরণ মানে হচ্ছে স্বর্ণ। হরণ শব্দের বিপরীত শব্দ কোনটি? বিপরীত শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, আপনি যদি না পারেন এর থেকেও কষ্টের কিছু নাই। হরণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে মূলত পূরণ। তফাৎ কাছে। ধৃষ্ট শব্দের বিপরীত শব্দ হচ্ছে নম্র। মানুষ বলে না তোমার ধৃষ্টতা দেখে অবাক হয়েছে। ভাটা পড়া লাগে, জোয়ার। নশ্বর এই পৃথিবী এর বিপরীত শব্দ হচ্ছে অবিনশ্বর। সাকার শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিরাকার। সাকার মানে ভাই যেটা দেখা যায়, নিরাকার মানে যেটা দেখা যায়। বন্ধন শব্দের বিপরীত শব্দ কি? মুক্তি। তোমাকে মুক্তি দিলাম, তোমাকে বন্ধনে আবদ্ধ করব। মুখস্থ কেন করব? কমন সেন্স কাজে লাগাবো। শিল এবং শিল শব্দ জোড়ে শিল শব্দের অর্থ কি? ভাইজানেরা এই যে শব্দ জোড় রয়েছে একবার হলো চোখ বুলাইছেন, কেননা ওই জায়গাটা আপনারা যে ভালোভাবে পড়েননি আমি কিন্তু জানি। অন্তত পক্ষে আপনাদেরকে একটা ছোট পরামর্শ দেই, এই শব্দ জোড় থেকে অন্তত পক্ষে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে একবার চোখ বুলিয়ে যাবেন, আশা করছি পরীক্ষায় উত্তর পেয়ে যাবেন। পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। দিন শব্দের অর্থ দিবস হলে শব্দজোড় হিসেবে দিন মানে কি? দিন মানে দরিদ্র, আমরা জানি। অপত্য এবং অপত্যর মধ্যে পার্থক্য দেখেন। অপত্য শব্দের অর্থ কি? সন্তান। চিন্তা করে দেখেন, আপনার যদি পড়া না থাকে পরীক্ষার হলে যে আন্দাজে উত্তর করতে পারবেন। ধাত্রী শব্দের অর্থ বিধাতা হলে ধাত্রী শব্দের অর্থ কি? দায় বা ধাত্রী মানে জানেন তো? একটু জানিয়ে দিচ্ছি। এখন তো বাচ্চা কাচ্চা হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আমাদের মায়েরা বোনেরা সবাই হাসপাতালে দৌড়ায়। একটা সময় এই ব্যবস্থা ছিল না। তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে যে বয়স্ক মহিলারা বা নারীরা সহায়তা করতেন তাদেরকে বলা হতো ধাত্রী বা দাই। এই অনু মানে কিন্তু পশ্চাৎ। আর আপনি যেটা বলছিলেন অনু, খেয়াল করে দেখেন ওইটা হচ্ছে এই অনু, মূর্ধন্য। ক্লিয়ার? কত কঠিন একটা প্রশ্ন দেখুন। শ্বশ্রু শব্দের অর্থ কি? কোন শব্দের কোন অর্থ এটাও কিন্তু সমর্থক শব্দের সাথে সম্পৃক্ত। পরীক্ষায় মনে করেন প্রশ্ন এসেছে শশাঙ্ক শব্দের অর্থ কি? এখন আপনি যখনই চাঁদ শব্দের প্রতিটা সমর্থক শব্দ ভালোভাবে পড়ে যাবেন তখন আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে শশাঙ্ক শব্দের অর্থ হচ্ছে চাঁদ।
সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি শেষবারের মতো আপনাদের সামনে আর একবার একটু হাজির হয়েছি একটাই কারণে, যে ভাইয়া সারা বছর আমরা টুকটাক সবাই পড়াশোনা করেছি এবং আমার বিশ্বাস আমরা যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করেছি, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করছি যে তোমরা যে যতটুকু প্রিপারেশন নিয়েছো তোমরা সবাই পরীক্ষার হলে যে আসলে ভালো করতে পারবে। আমার শুধু শেষবারের মতো একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, বিশেষ করে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বা বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমি শেষবারের মতো একটাই অনুরোধ জানাবো ভাই তোমাদেরকে, সেটা হচ্ছে তুমি তোমার কাছে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা তুমি যে যে জায়গাগুলো পড়েছো, আমি ধরে নিচ্ছি তুমি দু একটা চ্যাপ্টার ভালোভাবে পড়োনি, কোনো সমস্যা নেই, এখন নতুন করে কিচ্ছু পড়ার দরকার নেই। তুমি যে যে জায়গাগুলো পড়েছো সেই সেই জায়গাগুলো শেষবারের মতো আর একবার খুব দ্রুত চোখ বলো। আজকের এইটুকু সময় এই এমসিকিউ গুলো দেখাতে যে আমি কিন্তু তোমাদের চোখে আঙুল দিয়ে আর একবার দেখিয়ে দিলাম যে এই এই জায়গাগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি কিন্তু বলিনি যে ওই প্রশ্নই পরীক্ষা আসবে, জাস্ট ওই যে জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে আপনার উচিত হবে ওই জায়গাগুলো শেষবারের মতো আরেকবার একটু চোখ বুলিয়ে যান। আমি আবারও বলছি, পরীক্ষায় একটা কঠিন প্রশ্ন উত্তর না করলে সমস্যা নাই বা না পারলে সমস্যা নেই, কিন্তু একটা সহজ প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে ভাইয়া উত্তর করে আসতে হবে। বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ থেকে পরীক্ষায় 100% কোশ্চেন থাকবে, একটু দেখে যান। ব্যাকরণের মধ্যে ধ্বনীয় বর্ণ, ব্যঞ্জন বর্ণ, যুক্ত বর্ণ, সন্ধি, সমাস, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, বাক্য, শব্দ, এই 8টা-10টা জায়গা শেষবারের মতো আর একবার একটু দেখে যান। এবং সর্বশেষ কথা হচ্ছে, ব্যাকরণ ভালো হয়ে গেল, লিখিত অংশে আপনি মনের মাধুরী মিশিয়ে লিখে আসুন, দেখবেন পরীক্ষার শেষে আপনার মুখের চওড়া হাসি কেউ আটকাতে পারবে না। সেই শুভকামনায়, সেই দোয়ায়, সেই আশীর্বাদে আজকের মতো আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরীক্ষা নিয়ে একটুও দুশ্চিন্তা করবেন না। নিজের উপর আস্থা রাখুন, আপনি যেটুকু পড়েছেন, যা পড়েছেন, ইটস মোর দ্যান এনাফ, যথেষ্ট, এর বেশি আর দরকার নেই। সবাই ভালো থেকো ভাইয়ারা, সুস্থ থেকো, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।